প্রিয় দর্শক, আজকে সকাল বেলায় আমি ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে সমগ্র দেশবাসীর জন্য শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলাম যে পয়লা মাঘই ভারতের নববর্ষ। অদ্ভুতভাবে আমি দেখেছি যে লাইক এসেছে অনেকগুলো, কিন্তু কমেন্ট আসেনি। অনেকে অবাক হয়েছেন আপনারা সবাই। পয়লা মাঘ নববর্ষ, পয়লা মাঘ তো মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, এবং পরের দিনে পয়লা মাঘের স্নান করা হয়, মাঘ স্নান যাকে বলা হয়। এটা পিঠে পুলি খাওয়ার দিন, ইষ্টি কুটুম আসবে, ভালো ভালো খাবার হবে ঘরে, স্বজন বান্ধবদের সঙ্গে দেখা হবে, মেলামেশা হবে, শুভেচ্ছা বিনিময় হবে। আর কখনো কখনো সবাই দল বেঁধে মেলাতে গিয়ে আনন্দ ফুর্তি করব। এই দিন এটা আবার কবে থেকে নববর্ষ হলো, এটাই সবাই খানিকটা হকচকিয়ে গেছেন যে পয়লা মাঘ নববর্ষ হলো কি করে। অনেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে, বিগত পিতৃপুরুষের উদ্দেশ্যে এই দিনে স্নান করেন। ভোর বেলায় সূর্য ওঠার সাথে সাথে এই মাঘ স্নান হয়। এটাকে অনেকে মকর স্নান বলেন। যদি এই জায়গাটাই আপনারা ধরতে পারেন যে পৌষ পার্বণ উপলক্ষে এত মানুষের সমাবেশ হয় কেন, এত সমস্ত পরব হয় কেন, ইষ্টি কুটুমদের সঙ্গে আমরা শুভেচ্ছা বিনিময় করি কেন, কেন পরস্পরের যে ভালো থাকা মন্দ থাকা নিয়ে কথাবার্তা বলি, এবং কবে থেকে এই দিনটাকে উপলক্ষ করে সারা ভারতের বিভিন্ন রাজ্যে নানা নামে এই মাঘ মাসটাকে পালন করা হয়। এই প্রশ্ন আমরা খুঁজি না যে এর পেছনে রহস্যটা কি লুকিয়ে আছে, ইতিহাস কি লুকিয়ে আছে। কারণ এই যে পয়লা মাঘ স্নানের ওপরে কিছু ব্রাহ্মণবাদী আচার বিচার চাপিয়ে দিয়ে আসল যে ইতিহাসটা, সেই ইতিহাসটা ঢাকা পড়ে গেছে। আমরা কেউ সেই ইতিহাসের দিকে আর তাকাই না। নববর্ষ বললে স্বাভাবিক কারণে হ্যাপি নিউ ইয়ার্স এটা আসে, অথবা নববর্ষ শুভেচ্ছা জানালে পয়লা বৈশাখের কথা মাথায় আসে। কিন্তু পয়লা মাঘের কথা আমাদের মাথায় আসে না। এর কারণ হচ্ছে যে আমাদের স্মৃতি থেকে হারিয়ে যায়নি, স্মৃতির ওপরে একটা পলেস্তারা চাপিয়ে দেওয়া হয়েছে। একটা পলেস্তারা, সেই পলেস্তারাটা চাপিয়ে দিয়ে এক শ্রেণীর মানুষ, তারা আমাদের সংস্কৃতির ওপরে তাদের ধারণাটাকে বসিয়ে দিয়ে আমাদের সংস্কৃতিটাকে ঢেকে রেখে তারা ব্যবসা বাণিজ্য করে চলেছে। ব্যবসা বাণিজ্য করার জন্যে এটা মদত দিচ্ছে সরকার। ঐতিহাসিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে মাঘ স্নানটাকে একেবারেই ঢেকে রেখে পয়লা বৈশাখ এবং পয়লা জানুয়ারি এটা নববর্ষ হয়ে উঠেছে। আপনারা খেয়াল করে যদি দেখেন যে তাহলে ভয়েস অফ বহুজন থেকে আজকে পয়লা মাঘে কেন নববর্ষের শুভেচ্ছা জানানো হলো।
আসলে গত রাত এটা ভারতবর্ষের আদিতম যে সমস্ত অধিবাসীগুলো আছে এখানে, এই রাতটাকে বলা হয় সাকরাত। সেই সাকরাতটা পরবর্তীকালে সংক্রান্ত হয়েছে এবং সংক্রান্তিতে পরিণত হয়েছে। বন্ধুরা, আপনারা কি কেউ জানেন এই সাকরাত কি? মার্জনা করবেন, আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে ইন্টারাকশন করতে চাই এই কারণেই যে আমাদের ইতিহাসটাকে যদি আবার জাগাতে হয় তাহলে আপনাদের সহযোগিতা ভীষণভাবে দরকার। আর সেই জন্যেই আমি মাঝে মাঝে আপনাদের প্রশ্ন করে ফেলি, এটা কি সেটা কি। আমরা পেয়ে গেছি, দাবিদার একজন চলে এসেছেন যে পয়লা মাঘকে তারা নববর্ষ হিসেবে পালন করেন। কারা? আদিবাসীরা, ভারতের আদিবাসীরা পয়লা মাঘকে নববর্ষ হিসেবে পালন করেন। ভারতে এই আদিবাসীদের সভ্যতা আজ থেকে ৬৫,০০০ বছর আগের পুরনো ইতিহাস রয়েছে। ভারতের এই সংস্কৃতির ইতিহাস, সেই ইতিহাসটাকে মাত্র কয়েক দিনের মধ্যেই ধূলিসাৎ করে দিয়েছে ব্রাহ্মণবাদী শক্তি। সেই শক্তি এমনভাবে আমাদের ভাষা, আমাদের শব্দ, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের যে পুরাতত্ত্ব, সেই সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে তারা আমাদের সংস্কৃতিকে হাইজ্যাক করে নিয়ে আমাদের ভাষার একটুখানি হেরফের করে দিয়েই সাকরাত হয়েছে এখন সংক্রান্তি। আমি আবার বলছি, ৬৫,০০০ বছর তাদের অভিজ্ঞতা, এই প্রকৃতির সঙ্গে থেকেছে তারা। এই জলবায়ু পরিবর্তনের সমস্ত তথ্য তারা জানে। উত্তর থেকে দক্ষিণ ভারত জুড়ে যে মকর সংক্রান্তি পালিত হয়, তারা জানে যে এই পৃথিবীর বার্ষিক গতি অনুসারে ডিসেম্বরের ২২ তারিখ থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়। আমাদের পূর্বপুরুষেরা এই সমস্ত ক্যালেন্ডার তৈরি করেছে, আমাদের ধার করতে হয়নি কোনো কিছুই। আর এই উত্তরায়ণ কালেই আমরা দেখতে পাই সে সারা ভারত জুড়ে কৃষি ফসল আমাদের ঘরে আসতে শুরু করে। আর আপনারা জানেন যে ভারত কৃষিভিত্তিক দেশ। কৃষক যখন তার যে ধান, সোনালী ধান ঘরে নিয়ে আসে, তখন তার মনে পড়ে তার মেয়েটির কথা, তার নাতিপুতির কথা, তার আত্মীয় স্বজনের কথা। দেখুন, ২২ তারিখ এই বিষয়টাকে আসতে উত্তরায়ণের দিকে যাচ্ছে। আর পয়লা মাঘে এসে ডিসেম্বরের ২২ তারিখ ঠিক ১ মাসের মধ্যেই সুন্দর করে বাড়ি ঘর দূর নিকিয়ে আমাদের মানুষেরা তার স্বজনদের জন্য একটি উৎসবের আয়োজন করছে। শুধু উৎসব নয়, একটা মাসকে তাদের ক্যালেন্ডারের প্রথম মাস হিসেবে, মাঘ মাসটাকে প্রথম মাস হিসেবে নিয়ে এসে একটা বর্ষপঞ্জি তৈরি করছে। তামিলনাড়ুতে একে বলা হয় পোঙ্গল, তামিলনাড়ুতে পোঙ্গল বলে, আর গুজরাটে একেবারে সরাসরি উত্তরায়ণ বলে দেয়, উত্তরায়ণ পরব। আসামে বলে ভোগালী, অর্থাৎ খাওয়া দাওয়ার সঙ্গে যুক্ত এই উৎসবটা, এই পরবটা পয়লা মাঘ বা মাঘ বিহু বলে। বিহু, মাঘ বিহু, একটা হচ্ছে বহাগ বিহু আর একটা হচ্ছে মাঘ বিহু। পরিষ্কার অর্থে যে সাকরাত কথাটা আমার আদিবাসীরা বলছেন, সেই প্রাচীন কাশ্মীরি ভাষায় এটা রয়েছে সাইংক্রাত, অর্থাৎ সাকরাত আর সাইংক্রাতের সঙ্গে দারুণভাবে মিল রয়েছে। আর এই দিনেই স্নান করা হয়। কেন হয় জানেন? এর কাহিনী রয়েছে একটা। আমাদের
সাঁওতাল আদিবাসীদের মধ্যে একটা দারুণ কাহিনী আছে, অপূর্ব কাহিনী। এই কাহিনীটাকে আমি একটু গল্পকারে রেখেছিলাম, লেখার চেষ্টা করেছিলাম, এবং সেটা একটা নাটক হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। নাটকটা আপনাদের সামনে চলে আসবে তাড়াতাড়ি। আর ঘটনাক্রমে আজকে আমি একটি দারুণ বই পেয়েছি। আজকে বাড়িতে এলো বইটি কানিংহামে রচিত দি অ্যানসিয়েন্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এখানে এই জিওগ্রাফির কথা বলতে গিয়ে সূর্য চাঁদের কথা বলা হয়েছে, পাশাপাশি সর্বপ্রাচীন কিছু ম্যাপ, এই দেশের ম্যাপ, রাজ্যের ম্যাপ, নদীর ম্যাপ, পাহাড়ের ম্যাপ, এগুলোকে রাখা হয়েছে। ফলে এই সমস্ত বইগুলো আমাদের প্রাচীন ইতিহাস খোঁজার জন্যে দারুণভাবে সহযোগিতা করছে। বন্ধুরা, এই সাকরাতের গল্পটা আপনাদের একটু শোনাবো। আমাদের আদিবাসী ভাষায় তারা খাদ্যের অন্বেষণে, হিহিরি পিপিরি থেকে খাদ্যের অন্বেষণে আস্তে 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 বেরিয়ে এসেছে। তারা বিভিন্ন জায়গায় ঘুরেছে, খোঁজ খামান হয়ে একেবারে শাসাং বেড়ার দিকে গেছে। শাসাং বেড়া হচ্ছে পিত নদী, অর্থাৎ হলুদ নদীর দেশ। সেই শাসাং বেড়াতে গিয়ে পাহাড় 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 শুধু দেখতে পাচ্ছে। তারপরে তারা দেখেছে একটা সিংদুয়ারের পরে একটা ভাইদুয়ার দিয়ে ইউ টার্ন করে এসে যখন ঢুকেছে, দেখেছি আহা, কত সুন্দর দেশ, 7 নদীর দেশ। এই 7 নদীর দেশকে ইয়ায়নায় দিশম চম্পা বলেছে আমাদের আদিবাসীরা। সেই চম্পাগড়ের একজন রাজা, চম্পাগড় ফুলে ফলে পরিপূর্ণ, বীর কথাটা আপনারা অনেক মনে করেন এই যে আমাদের বিরসা, বীরভূম, বীর অর্থাৎ অরণ্য, বীরবুরু মানে বুরু হচ্ছে পাহাড়, বীরবুরু পাহাড় আর অরণ্যে ঘেরা সেই দেশ। এর স্বচ্ছ সলিলা এই 7 নদীর দেশ। এখানে বাতাস সুশীতল, জনগণ পরস্পরের প্রতি ভালোবাসে তারা, আর ভালোবেসে তারা এই দেশটার নাম দিয়েছে চম্পাগড়। এই চম্পাগড়ের রাজা কিসকু রাপাজ, সে ভয়ঙ্কর শক্তিশালী রাজা। যেমন তার দেহ সুগঠিত, তেমন তার বাহিনী দুর্ধর্ষ বাহিনী। এই দুর্ধর্ষ বাহিনীর জন্যেই বৈদেশিক আক্রমণ হচ্ছিল না। তো বিদেশি যারা আক্রমণকারী তারা কি করছে, তারা খুব কায়দা করে এই রাজার সঙ্গে একটি কন্যার বিবাহ দিয়েছে। আমি ওই কন্যার নাম দিয়েছি রূপবতী কন্যা। রূপবতী কন্যা, গুণে রূপে সে একেবারে অনন্যা, সে সুশিক্ষিতা এবং সে ধনুর্বিদ্যায় পারদর্শী এই নারী। রাজা তাকে ভালোবেসেছেন। রাজা তাকে ভালোবেসে মহিষী রূপে, প্রধান মহিষী রূপে তাকে নিজের কাছে, নিজের যে পাশাপাশি আর একটা সিংহাসনে তাকে রেখেছে। তো এই নারী অপূর্ব লাবণ্যময়ী, রহস্যময়ী নারী, ভালোবেসে রাজাকে মোহিত করে দিয়েছেন, আবেগে মোহিত করে দিয়েছেন। মাঝে মাঝেই রাজকার্য ভুলে যায় রাজা। মাঝে মাঝেই রানী বলছেন যে রাজা, তুমি উত্তরের দিকের জঙ্গলটায় যেও না, কারণ আমি স্বপ্ন দেখেছি উত্তরের জঙ্গলে যদি তুমি শিকার করতে যাও তোমার প্রাণহানি হবে। এই কথা বারবার বলে। এখন একজন দুর্ধর্ষ নির্ভীক রাজা, সে এই কথা শুনতে ভালোবাসে না। কে আমাকে মারবে, কার এত বড় স্পর্ধা, কেন আমি মরে যাব, এটা হতেই পারে না। এই কথা তার মাঝে মাঝে মনে হয়, কিন্তু রানী দুঃখ পাবে কিনা সেই জন্য সে উত্তরের জঙ্গলে যায় না। একদিন রানী
দেখছে রানী কেমন আনমনা হয়ে থাকে। আগে যে রহস্যময়ী লাবণ্যময়ী রানী ছিলেন সেরকম ভালোবাসে না। তখন রাজার একটু মনে হয়েছে ভালোবাসে না, তবুও উত্তরের জঙ্গলে যেতে বারণ করে। তো রাজা তার কয়েকজন যোদ্ধাকে নিয়ে সে দক্ষিণের জঙ্গলের দিকে চলে গেছে। তারপরে হঠাৎ করে পূবের জঙ্গল ঘিরে উত্তরের জঙ্গলের দিকে এসেছে। উত্তরের জঙ্গলে এসে দেখে লতা গুল্মের ফাঁকে কাদের যেন শিবির। সেই শিবিরে পিলপিল করছে কিছু সেনা। রাজা তখন বুঝতে পারে যে রানী কেন তাকে উত্তরের জঙ্গলে আসতে বারণ করে, এবং এই কারণেই সে তার প্রাণহানির আশঙ্কা করে। রাজা দেশের রক্ষক, তার বীরত্বের যে আবেগ, সেই আবেগ চাঙ্গা দিয়ে উঠেছে। সে মাটিতে পদাঘাত করে বলছে, এই দেশ আমার, এই দেশকে লোটার জন্য তোরা এসেছিস, তোরা আমার সঙ্গে যুদ্ধ করে এই দেশটাকেই জয় করে নে। তখন রাজা ওই যে বিরোধী দল, সেই বিরোধী দলের সেনাপতির সঙ্গে যুদ্ধ করে তাদেরকে হত্যা করে বিরোধী সেনাপতির দেহটাকে এনে রাজার বাড়িতে রানীর যে বাগান আছে সেই বাগানে সে পুঁতে দেয়। অনেকটা মাটি খুঁড়ে পুঁতে দেয় গোপনে, রানী যাতে না জানতে পারে। কিছুদিন পরে রাজা খুব সুন্দর করে ওই বাগান সাজায়, চারিদিকে ফুলে ফুলে সজ্জিত বাগান। সেই বাগানের মাঝখানে একটা ফুল ফুটে উঠেছে। রানী দেখে বুঝতে পেরেছে এই তো সেই পরিচিত, মানে তাদের যে নিশান, সেই নিশানের চিহ্ন নিয়ে ওই ফুল ফুটে উঠেছে। রানী রাজাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা এত সুন্দর করে ফুলের বাগান তুমি সাজিয়েছ, প্রত্যেকটা ফুল গাছ তুমি চেনো? রাজা বলছে, হ্যাঁ, আমি তোমার জন্যে দেশ বিদেশ থেকে এই ফুলের গাছ এনেছি, এখানে বসিয়েছি, এবং সেটাকে যত্ন করে লালিত করে এত সুন্দর উদ্যান আমি তৈরি করেছি। প্রত্যেকটা ফুলের নাম আমি জানি। তখন রানী বলছে, আচ্ছা জানো, তাহলে যদি ফুলের সব নাম বলতে পারো তো আমি তোমার পর আর কোনো রাগ করব না। আর যদি সব ফুলের নাম না বলতে পারো তাহলে তোমাকে কথা দিতে হবে, এই রাজ্যের আমি হব আজ থেকে অধিষ্ঠাত্রী, আমি হব রানী, তুমি আমার সেবা করবে। এতদিন আমি তোমার সেবা করেছি, এরপরে তুমি আমার সেবা করবে। ঠিক বাগানের মাঝখানে যে ফুলটা রক্ত রঙা, যে ফুলটা ফুটে উঠেছে, ওই ফুলটার নাম কি? রাজা ওই ফুলটার দিকে তাকিয়ে ঘাবড়ে গেছে, এই ফুলটার নাম তো আমি জানি না। রাজা কিছুক্ষণ চিন্তা করেছে। চিন্তা করার পরে যখন দেখছে যে এই ফুলটার কিছুতেই নাম মনে করতে পারছি না, রানী খিলখিল করে হাসছে। রাজা, তুমি হেরে গেছো। তুমি সমস্ত মন্ত্রী সন্ত্রী যারা আছে তাদের কাছে বলে দাও, আজ থেকে আমি এই দেশে রানী, সবাই আমার আজ্ঞাবহ হয়ে কাজ করবে, আর যে আমার আজ্ঞাবহ হয়ে কাজ না করবে তার মৃত্যুদণ্ড হবে। আর রাজা, তুমি যেহেতু বলেছিলে যে আমি যা চাইব সেই শাস্তি তোমাকে নিতে হবে, আজকে রাত তোমাকে সময় দিচ্ছি। এই ফুলের নাম বলতে না পারলে কাল সকালে আমার রানী বাহিনী হত্যা করবে। রাজা তো এই চিন্তা পড়ে গেছে। এখন এই ঘটনা জানার পরে সমস্ত হাটে বাজারে ঢেঢা পড়ে গেছে যে কাল সকালেই রাজার মৃত্যু হবে। শর্ত সাপেক্ষ সে ফুলের নাম বলতে পারেনি জন্যেই তাকে হত্যা করা হবে এবং রানী হবে একচ্ছত্র অধিষ্ঠাত্রী। এই কথা যখন জেনে গেছে তখন রাজার বোন
পারুল সে একটা হাটে তার দুই ছেলেকে নিয়ে হাটে এসেছিল। আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু একটি ফোক টেল, একটা লোক কাহিনী। তো পারুল বোন, আর বোনেরা কিন্তু দাদার ভাইয়ের করম করে। তো ভাইয়ের কথা শোনার পরে সে দুই ছেলেকে নিয়ে ছুটেছে যে কালকে সকালে আমি যদি দাদাকে একবার শেষ দেখা দেখতে পারি, কারণ দাদা ফুলের নাম বলতে পারিনি, আর দেখি কি ফুল আমি যদি বলতে পারি সেটার নাম, তাহলে আমার দাদাটা বেঁচে যাবে। তো সে জঙ্গলের মধ্যে দিয়ে, ওই দেশের মেয়ে, জঙ্গল তার নিজের মতো করে একেবারে নখদর্পণে সে ছুটেছে। প্রচণ্ড শীত, পৌষের শেষ রাত, চলছে চলছে চলছে, দুই ছেলে আর পারছে না। একটু অন্ধকার গাঢ় জঙ্গল হলে মশাল জ্বালিয়ে নিয়েছে, তবু চলছে, কারণ দাদার কাছে পৌঁছতে হবে। এইভাবে অনেকটা চলার পরে ছোট ছেলে বলছে, মাগো আর পারছি না, এবার একটু বিশ্রাম করি। তখন বলছে, ঠিক আছে, যা ঠান্ডা পড়েছে, তোরা একটু ওই পাতা, শুকনো পাতা জ্বালিয়ে আয়, আমরা এই অশ্বত্থ গাছের নিচে, এ দেখুন এটা একটা সিম্বলিক, অশ্বত্থ গাছের নিচে, এটা একটা সিম্বলিক। অশ্বত্থ গাছের নিচে আয়, আমরা একটু বিশ্রাম করে নিয়ে জিরিয়ে নিই। এবার অশ্বত্থ গাছের নিচে চারিদিকে পাতা জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে, ওই উষ্ণতায় ধীরে ধীরে কখন যে ঘুমিয়ে পড়েছে, দুই ছেলেও ঘুমিয়ে গেছে, পারুলও ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে হঠাৎ করে একটা শব্দ, গাছের একেবারে মগ ডালে কোথায় একটা শব্দ, চিৎকার করে উঠেছে শকুন ছানারা বলছে, মাগো এখনো তো আমাদের চোখ ফোটেনি, তাই আমরা উড়ে কোথায় খাবার আছে শিকার করতে পারি না, আর তুমিও খাবার এনে দিতে পারছো না, এভাবে যদি না খেয়ে থাকি মা মারা যাবো তো। তখন বলছে, চিন্তা করিস না, কাল সকালেই এ দেশের রাজাটা মরবে, আর মরলে ওটাকে নদীতে ফেলে দেবে, আমি তোদের জন্য মাংস নিয়ে আসতে পারবো, একটু অপেক্ষা কর বাবা। তখন ছেলেরা বলছে, কেন মরবে, ওকে মারবে কেন, রাপাজকে কেন মারবে, রাজাকে কেন মারবে? বলছে, ওই ফুলের নাম বলতে পারেনি, রানী শর্ত দিয়েছিল ফুলের নাম না বলতে পারলে রাজাটাকে সকালবেলা মারবে, সেই জন্য কালকে রাজাটা মরবে, আর ফুলের নাম বলে দিতে পারলে রানীটা মরবে, সুতরাং কালকেই তোরা মাংস খাওয়ার পাবি, আমি নিয়ে আসব। তো এইভাবে যখন বলছে, তাহলে ওই ফুলের নামটা কি মা? তখন পাখি শকুন বলে দিয়েছে যে ফুলের নামটা কি। ফুলের নামটা বলে দিলে পারুল দুই ছেলেকে বলছে, ওরে বাবা ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ, এক্ষুনি দাদার কাছে যেতে হবে, মামার ঘর যেতে হবে, মামা ঘর যেতে হবে। ওই খাম থেকে ছুটেছে গিয়ে রাজার কাছে বলে দিয়েছে ফুলের নামটা কি। এদিকে একেবারে শোকাচ্ছন্ন রাজপুরী, সকাল হয়েছে, সূর্য একেবারে উঠছে, সোনালি সূর্য, শিশির পড়ে গেছে, শীতের শিশির। রানী হঠাৎ করে তার বাহিনী নিয়ে রাজার কাছে উপস্থিত। রাজাকে বের করা হয়েছে, রাজা মাথা নত করে রয়েছে। তখন রানী বলছে, দেখুন এই আপনাদের দেশের রাজা, সে ফুলের নাম জানে না, একটা তার বাগানে ফুলের নাম জানে না, তো রাজ্যের কে কোথায় কিভাবে আছে কি করে খোঁজ নেবে? এরকম একটা অপদার্থ রাজা বেঁচে থেকে কোনো লাভ নেই, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। ও রানী অর্ডার দিয়েছে যে নারী বাহিনী, এই অপদার্থ রাজা যা কোনো কাজে লাগে না, নিজের বাগানের ফুলের নাম বলতে পারে না, সে রাজ্যের খোঁজ খবর করবে কি করে? কে হত্যা করো। যখন নারী বাহিনী তাদের যে ধনুকে টঙ্কার দিয়েছে, তীর ধনুক জুড়েছে রাজাকে হত্যা করার জন্যে,
রাজা দুই হাত তুলে তার নারী বাহিনীকে থামিয়েছেন। থামানোর পরে বলছেন, হে আমার কন্যা সম নারী বাহিনী, আমি দীর্ঘদিন থেকে যন্ত্রণায় আপনাদের কাছে কিছু বলতে পারিনি, কারণ এটা আমার বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে জন্যে এই নারী সম্পর্কে আপনাদের কাছে একটি কথাও বলিনি। কিন্তু এই নারী গোপনে গোপনে যেভাবে এই দেশটাকে ধ্বংস করার জন্যে, এই দেশের রাজাকে হত্যা করার জন্যে, তাকে নির্বংশ করার জন্যে চেষ্টা চালিয়েছে, আজকে তার শেষ দিন। তাই আমি মাথা উঁচু করে আপনাদের সামনে বলতে চাই, এই নারী দীর্ঘদিন আমাকে উত্তরের জঙ্গলে যেতে বারণ করেছিল, বলেছিল যে সেই জঙ্গলে গেলে আমার মৃত্যু হবে। আমি যোদ্ধা, যুদ্ধ করতে ভালোবাসি, যদি যোদ্ধার যুদ্ধ করতে করতে মৃত্যু হয়, সে মৃত্যু শহীদের সমান। আমি মৃত্যুবরণ করতে ভয় পাইনি, কিন্তু মনে হয়েছে এই নারী যখন উত্তরের জঙ্গলে আমাকে যেতে বারবার বারণ করছে, কোনো একটা রহস্য রয়েছে। আমি সেখানে গিয়ে দেখি দিকু বিদেশি শক্তি এই রাজ্যটাকে ধ্বংস করার জন্যে, এই রাজ্যের মানুষকে হত্যা করার জন্যে তারা আমারই পাহাড়ের নিচে সেনা শিবির তৈরি করে প্রস্তুতি নিচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত শেষ প্রস্তুতি না নিচ্ছে, ততক্ষণ এই নারী আমাকে ক্লিব হিসাবে বারবার ভয় দেখিয়েছে উত্তরের জঙ্গলে না যেতে। আমি আমার বিশ্বস্ত সেনাদের নিয়ে উত্তরের জঙ্গলে গিয়ে সেই সেনাপতিকে হত্যা করে তাকে গোপনে ওই রানীর ফুলের বাগানে রেখে দিয়েছিলাম। ঘটনাক্রমে সেই হাড় থেকেই একটা ফুলের জন্ম হয়েছে, আর আমি ওই ফুলের নাম জানতাম না। আমি খুব অবাক হয়েছি, নিজেকে ধন্য মনে করছি যে আমার দেশের প্রতিটা পাখি এই রাজার খোঁজ করে, আর সেই রাজার খোঁজ, এই ফুলের খোঁজ এনে দিয়েছে আমার দেশের একটি শকুন। সে আমার বোনের কাছে বলে দিয়েছে এই ফুলের নাম কি। রানী বলছে, আরে এত লেকচার না মেরে বলো না ফুলের নাম কি, নাহলে এক্ষুনি তোমাকে হত্যা করা হবে। তখন রাজা বলছে, এই ফুলের নাম কালী নাগিন হাড় বাহা। ওই যে কালী নাগিন, তাকে হত্যা করে আমি একে পুঁতে রেখেছিলাম, সেইখান থেকেই এই ফুলের জন্ম হয়েছে। এর নাম কালী নাগিন হাড় বাহা। শোনার সঙ্গে সঙ্গে রানী বিকট মূর্তি ধারণ করে তার গুপ্ত ছুরি দিয়ে রাজাকে হত্যা করতে যায়, আর তখন ঝাঁকে ঝাঁকে তীর এসে রানীকে বিদ্ধ করে তাকে শায়িত করে দেয়। বন্ধুরা, গতকাল সমস্ত আদিবাসী অঞ্চলে এই যে রানী, বিশ্বাসঘাতিনী নারী, তাকে একটি কলা গাছের প্রতীক হিসাবে আমাদের আদিবাসীরা, বোনেরা, ভাইয়েরা তীর নিক্ষেপ করেছে। তীর নিক্ষেপ করে ওই কলা গাছে প্রতি বছর এটা প্র্যাকটিস করে, এবং তাদের এই যে শ্রুতি, এই শ্রুতি পালন করে যে এই হচ্ছে একটা দিন, সাকরাতের দিন, সেই পরের বছর শুরু হবে এবং পরের বছর থেকে আর একটা এরা তৈরি হবে, রাজরানী সেই দেশের একচ্ছত্র অধিষ্ঠাত্রী হবে। এই বিষয়টাকে গল্প আকারে আমাদের আদিবাসী শ্রুতির মধ্যে রয়েছে। এটা জমসিম বিনতির একটি গল্প। সেই গল্প থেকে আমরা বুঝতে পারি যে পুরাকালে আমাদের দেশে বিদেশি দস্যুরা কিভাবে এখানকার রাপাজ
অর্থাৎ রাজাদের হত্যা করেছে। কি করে তারা 20 কন্যা পাঠিয়েছে, 20 কন্যার সারা শরীরে বিষ দিয়ে পাঠিয়েছে, রূপ লাবণ্যময়ী 20 কন্যা এসে সেই 20 কন্যাকে ভেট দিয়েছে। 20 কন্যার ছোঁয়াতে আমাদের বহু রাজা এইভাবে প্রাণ সংহার ঘটেছে। এরকম একজন নারী হচ্ছে এই সাকরাতের কাহিনীর সঙ্গে যুক্ত, সংক্রান্তির কাহিনীর সঙ্গে যুক্ত। এটা আদিবাসীদের কাহিনী। তো ঘটনাক্রমে এই যে কাহিনী বললাম তার সঙ্গে রয়েছে আমাদের প্রাচীন কালের পরম্পরা। আদিবাসীরাই, যেহেতু আমি বারবার বলছি, আদিবাসীরা তাদের দেশটাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করার জন্যে বিভিন্ন যে ঋতু, সেই ঋতুগুলোকে ভাগ করেছে, ঋতুকে আবার মাসে ভাগ করেছে। সেই মাসগুলো হচ্ছে প্রথম পয়লা মাঘ, তারপরে ফাগুন, তারপরে চৈত, তারপরে বৈশাখ, তারপরে জ্যৈষ্ঠ, তারপরে আষাঢ়, তারপরে শান, ভাদর, দাসায়, আঘন এবং পুষ। এই হচ্ছে আদিবাসী ক্যালেন্ডার অনুসারে 12টা মাস। এটা আমাদের প্রাচীন ক্যালেন্ডার এবং সেই প্রাচীন ক্যালেন্ডারের সূত্র ধরে আমাদের দেশের যে সমস্ত মনীষীরা, সেই মনীষীরা তাদের ফেস্টিভ্যালগুলোকে রেখেছেন। আমরা গর্বিত, বাঙালি হিসেবে গর্বিত এই কারণেই যে এই বাংলায় গঙ্গাসাগরে গড়ে উঠেছিল এমন একটা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় চালাতেন হেতুবাদী দর্শনের স্রষ্টা কপিল। এই কপিলকে শঙ্করাচার্যরা দস্যু বলেছেন, অসুর বলেছেন। এই ব্রাহ্মণবাদী রাজারা তারা কপিলকে শ্রেষ্ঠত্ব দেয়নি, অথচ কপিল নিয়ে চর্চা হলে আমরা জানতে পারতাম কপিল হচ্ছে ভেষজ বিদ্যা, উদ্ভিদ বিদ্যা, এই সৌর জগৎ, সমস্ত রহস্যময় প্রকৃতির স্রষ্টা। অর্থাৎ বিজ্ঞানের কেউ যদি স্রষ্টা হয় সে হচ্ছে হেতুবাদী কপিল। আমরা বাঙালি হিসেবে গর্বিত এই কারণেই যে তার একমাত্র বিশ্ববিদ্যালয় ছিল আমাদের এই গঙ্গাসাগরে। আর তিনি এই পয়লা মাঘটাকে মাঘ স্নান করার জন্যে, অর্থাৎ সমস্ত জায়গা থেকে এসে এই মাঘ স্নানের জন্যে পদব্রজে আগে আসতো মানুষেরা। ভাবতে পারছেন কত বড় ইতিহাসকে ওরা ধামা চাপা দিয়ে রেখেছে। যারা পয়লা বৈশাখে মালকোচা মেরে নববর্ষ পালন করে তাদের জিজ্ঞাসা করবেন, একদিন আমি বলছি জিজ্ঞাসা করবেন যে বাপু এই মালকোচা মেরে পাঞ্জাবি পরে যে নববর্ষ, বাংলা নববর্ষ তৈরি করছো এবং এ বছরকে 1431 সন বলছো, সেটা কি আসলে? ওই দিনে কি ঘটেছিল বাংলায় এমন যে আজকে আমাকে পয়লা বৈশাখকে নববর্ষ বলতে হচ্ছে? আমি চ্যালেঞ্জ করছি এই সমস্ত বাবুদের, দাঁত ভেঙে যাবে। এরা বলতে পারবে না, দুটো নাম বলবে। একবার বলবে আকবর বাদশাহ এই নববর্ষ তৈরি করেছিলেন। আকবর বাদশাহ নববর্ষের সঙ্গে বাংলার কি সম্পর্ক? আর এক দল বলবে, মনুবাদীরা বলবে শশাঙ্ক এই নববর্ষ তৈরি করেছিলেন। শশাঙ্ক ছিল বাঙালি বিদ্বেষী, একটা বিদেশি। তখন আমাদের বাংলায় এদের বিদেশি বলা হতো। ইংরেজদের যেভাবে বিদেশি বলতাম আমরা, শশাঙ্ক বিদেশি, লুটতে এসেছিল বাংলায়।
লুটতরাজ করে সমস্ত যে যা কিছু দেখছেন ধ্বংসাবশেষ, এই ধ্বংসাবশেষ তৈরি করেছে শশাঙ্ক, আর শশাঙ্কের পরবর্তীকালে শঙ্করাচার্য। কুমারিল ভট্টকে নিয়ে এই ধ্বংসক লীলা চালিয়েছে। আমাদের হর্ষবর্ধন মারা যাওয়ার পরে কুমারিল ভট্ট আর তখনকার শঙ্করাচার্য আর শশাঙ্ক, এরা মিলে বাংলার যে ইতিহাস, সেই ইতিহাসটাকে ধ্বংস করে দিয়েছে। তা তারা তাদের উদ্দেশ্যে বাঙালি নববর্ষ পালন করবে কেন? তারা খাজনা নিতে এসেছে। এ দেখছেন না, চড়কে বড়শি ফুটিয়ে দেয়, চরকির মতো ঘুরায়। এ হচ্ছে পানিশমেন্ট। এর সঙ্গে ধর্মমর্ম কিচ্ছু নাই। পানিশমেন্ট না দিতে পারলে চামড়ার উপরে বড়শি গেঁথে দেওয়া হচ্ছে, না দিতে পারলে ওই চড়কের উপরে ঘোরানো হচ্ছে, যাতে পরের বছর খাজনাটা ঠিকঠাক দেয়। এ নিয়ে আমাদের লোক গান আছে, হুলই গান। হুলই গানের ব্রতচারীরা বড় বড় লাঠি নিয়ে গ্রামে গ্রামে 1 মাস ধরে এই সমস্ত গান করেছে। সেই গানের মধ্যে রয়েছে, জোরে আর মেরো না, আর মেরো না, মার হলো ভারী, কাল সকালে এনে দেবো তোমার খাজনার কড়ি। এগুলো আমরা করছি ছোটবেলায়। কি ভয়ঙ্কর নৃশংস ভাবে কর আদায় করত এই শশাঙ্কের সময় আর আকবর বাদশার সময়। তো সেটা নববর্ষের আনন্দ হয় কি করে? হতে পারে না। আনন্দ, নববর্ষের আনন্দ, সেই আনন্দ আছে পিঠে পুলির মধ্যে, সেই আনন্দ আছে আত্মীয় স্বজন বাড়িতে আসবে, তাদের সঙ্গে ভাব বিনিময় হবে তার জন্যে। আর সেই জন্যেই সম্রাট অশোক থেকে শুরু করে, একেবারে কপিল থেকে শুরু করে সম্রাট অশোক হয়ে আমাদের গোপাল পর্যন্ত এই বাংলায়, এই গঙ্গাসাগরে নববর্ষের দিনে গঙ্গা স্নান হতো, গঙ্গাসাগরে মকর স্নান হতো। সারা ভারতবর্ষের মানুষ পায়ে হেঁটে এসে এখানে স্নান করতেন। কেন? বাংলার এই মেধা তারা শিখে যেত, বাংলার এই ভ্রাতৃত্ব বোধ তারা শিখে যেত। এখানে আসতে আসতে বিভিন্ন জায়গায় তাদের থাকার জায়গা ছিল। আপনি ভাবতে পারছেন? এখন তো গাড়ি আছে, কারো সঙ্গে কারো সম্পর্ক নেই। আমরা উন্নত হয়েছি নাকি? সম্রাট অশোক, এই সমস্ত মানুষ, আমাদের গোপাল, এই সমস্ত মানুষ যাতে কাশ্মীর থেকে আসতে 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 কোনো ধরনের তাদের কোনো ক্ষতি না হয়, তারা যেন খাদ্য পায়, তারা যেন জল পায়, তারা যেন সবকিছু পায় এবং আনন্দের সঙ্গে এসে এই পয়লা মাঘ স্নান করতে পারেন, তার জন্য সম্রাট অশোক 2 ক্রোশ অন্তর অন্তর বিশাল বড় পুকুর তৈরি করেছেন এবং সেই পুকুরকে জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করে বলেছেন, হে পুকুর, হে পুষ্করণী, আজ এই সমস্ত জনগণের জন্য তোমাকে উৎসর্গ করে দিলাম। তোমার পানীয় জল যেন পথিকের তৃষ্ণা মেটাতে পারে। চারিদিকে গাছ লাগিয়েছে, পদব্রজে যারা আসবে তারা যেন সূর্যের কিরণে তারা হতোদ্যম না হয়ে পড়তে পারে। তখন সেই বড় বড় গাছগুলো এখন আপনারা দেখছেন, যত রোড দেখছেন গ্র্যান্ড ট্রাঙ্ক থেকে শুরু করে সব সম্রাট অশোকের তৈরি। নাম পাল্টেলে হবে না, এর ইতিহাস রয়েছে আমাদের পালি ক্যাননে, মহাবংশতে ইতিহাস রয়ে গেছে, ওগুলো মোছা যায়নি, মোছা যাবেও না। তাই আজকে আপনাদের পয়লা মাঘে ভারতের নববর্ষ হিসাবে আমরা সকালবেলায় অভিনন্দন জানিয়েছিলাম শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমি যখন দেখলাম যে আপনাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, তারপরেই আমার মনে হলো যে এ নিয়ে একটু কথা বলা দরকার। এ নিয়ে আমার কাছে সমস্ত তথ্য আছে যে পয়লা বৈশাখকে আমরা নাকচ করে দিয়েছি। ওটা বাংলার নববর্ষ হতে পারে না, ভারতের নববর্ষ হতে পারে না, ওটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার। হযরত মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনাতে যায়, মদিনাতে গিয়ে একটি ইসলামী সমাজ গঠন করেছিলেন।
আর করেছিলেন তারিখ ইলাহি নামে একটি ক্যালেন্ডার। যেদিন তিনি ওখানে যান সেই দিন থেকে, এবং তার একটা সময় এসে আমাদের আকবর বাদশাহ তিনি মসনদে বসার পরে দিন ইলাহি ধর্ম ঘোষণার আগে তিনি কি করেন, এই ক্যালেন্ডারটাকে ফসলি সন হিসাবে ভারতে চালু করে। যেভাবে পরবর্তীকালে গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা চালু হয়েছে ইংরেজরা, বিভিন্ন ইউরোপিয়ান বণিকরা এদেশে আসার পরে, সেইভাবে। কিন্তু সংস্কৃতি আমার ভারতের সংস্কৃতি রয়ে গেছে। সুতরাং ভারতের ভাষা, ভারতের সংস্কৃতিকে পুনর্জাগরণের জন্যে আপনারা যারা ভয়েস অফ বহুজনের সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ভয়েস অফ বহুজনের সঙ্গে থেকে এই যে প্রাচীন ইতিহাস, গর্বের ইতিহাস, সেই ইতিহাসকে তুলে আনার চেষ্টা করছেন। আপনারা অনুপ্রেরণা দিচ্ছেন জন্যে আমাদের গবেষক মণ্ডলী, তারা বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করে তারা এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছেন।